তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা সকলেই প্রায় জানবে যে মুস্তাফিজুর রহমানকে কলকাতা কিন্তু তাদের টিম থেকে ছেড়ে দিয়েছে। আর বন্ধুরা, তার পরিবর্তে কলকাতা কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে বা নিতে পারে সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং শেষ পর্যন্ত দেখো যে মুস্তাফিজুর রহমানের পরিবর্তে কলকাতা কোন প্লেয়ারকে তাদের 2026-এর জন্য নিতে পারে। তো বন্ধুরা, আমার মতামত জানতে চাইলে আমি তো বলবো এখন হঠাৎ কোনো ডিসিশন নেওয়ার দরকার নেই। আপাতত সামনে টি20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, এই সামনেই ফেব্রুয়ারিতে। তো ততদিন পর্যন্ত অপেক্ষা করা উচিত, আর সেই ওয়ার্ল্ড কাপে নানান প্লেয়ারদের প্রদর্শন দেখে তারপরে ডিসিশন নেওয়া উচিত, এটা আমার মতামত। আর বন্ধুরা, তোমাদের বলে রাখি, অনেক প্লেয়ারই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, বাট সেই কটা প্লেয়ারের মধ্যে কয়েকজনের নাম আমি তোমাদের বলছি, যেই কটা প্লেয়ারকে কলকাতা টার্গেট করলেও করতে পারে। তার মধ্যে সবথেকে ভালো অপশান হবে কিন্তু কলকাতার জন্য জেসন ব্যারেনড্রপ। তো এই প্লেয়ারটি কিন্তু যথেষ্ট ভালো লেভেলের বোলার, তোমরা অনেকেই প্রায় চিনবে এই প্লেয়ারটিকে। তো বন্ধুরা, এই প্লেয়ারটি কলকাতার জন্য একটা পারফেক্ট অপশান হবে। সেটা বলার মেন কারণ হচ্ছে কলকাতার পিচটা কিন্তু ফাস্ট বোলারদের জন্য অতটাও পারফেক্ট নয়। এই পিচে একটু ফাস্ট বোলাররা রানও খায়। সো জেসন ব্যারেনড্রপ কিন্তু তেমন টাইপেরই বোলার, যিনি কিন্তু ভালো সুইংও করাতে পারবে। তাছাড়াও কিন্তু তার উইকেট টেকিং অ্যাবিলিটিও পাওয়ার প্লেতে যথেষ্ট ভালোই রয়েছে। তো একটা সেফ এবং একটা ভালো অপশান হতে পারে কিন্তু কলকাতার জন্য জেসন ব্যারেনড্রপ। কারণ বন্ধুরা, আমরা মুম্বাইয়ের হয়ে কিন্তু তাকে ভালো বল করতেও দেখেছি। সো কলকাতা তাকে টার্গেট করতেই পারে। দ্বিতীয় প্লেয়ারটি হচ্ছেন নাবিনুল হক। তো এই প্লেয়ারটিকে তোমরা সকলেই প্রায় চিনবে। আর বন্ধুরা, তোমাদের বলে রাখি, যখন আফগানিস্তানে ব্র্যাভো নেতৃত্ব দিচ্ছিলেন তখন কিন্তু নাবিনুল হককে কিন্তু দুর্দান্ত লেভেলের বোলিং করতে আমরা দেখেছি। তাই কলকাতাতেও যেহেতু ব্র্যাভো রয়েছে, সেহেতু কলকাতা নাবিনুল হককেও টার্গেট করতে পারে। তো বন্ধুরা, তার কিন্তু উইকেট টেকিং অ্যাবিলিটি যথেষ্ট ভালোই রয়েছে, বাট তিনি একটু রানও খান, কিন্তু উইকেট টেকিং অ্যাবিলিটিটা কিন্তু তার যথেষ্ট ভালোই রয়েছে। বাট বন্ধুরা, কিন্তু কলকাতার মতো পিচে তার বোলিং কেমন হবে বা কলকাতার জন্য কতটা পারফেক্ট হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। তৃতীয় প্লেয়ারটি হচ্ছে ফাজালাক ফারুকি। তো বন্ধুরা, এই প্লেয়ারটি কিন্তু মুস্তাফিজুর রহমানের কিন্তু পারফেক্ট একটা রিপ্লেসমেন্ট প্লেয়ার। যেমন টাইপের মুস্তাফিজুর রহমান বল করেন, তিনিও কিন্তু তেমন টাইপেরই বল করেন। তো বন্ধুরা, ব্র্যাভোর আন্ডারে কিন্তু যেমন নাবিনুল হক ভালো বল করেছিলেন, তেমন কিন্তু এই ফাজালাক ফারুকিও ভালো বল করেছিলেন। তো তাকে কিন্তু কলকাতা টার্গেট করতেও পারে, বাট কলকাতার মতো পিছে তিনি কতটা ইফেক্টিভ হবেন সেটা কিন্তু বলা যাচ্ছে না। বাট বন্ধুরা, তোমাদের বলে রাখি, আইএল টি20তেও কিন্তু তিনি যথেষ্ট ভালোই পারফরমেন্স করেছেন, আর তার ফর্ম কিন্তু যথেষ্ট ভালোই রয়েছে। আর বন্ধুরা, কলকাতা যদি মুস্তাফিজুর রহমানের পারফেক্ট রিপ্লেসমেন্ট প্লেয়ার চাই, তাহলে কিন্তু এই ফাজালাক ফারুকিকে নিতেই পারে। আর ফোর্থ প্লেয়ারটি হচ্ছে কাইল জেমিসন। তো বন্ধুরা, এই প্লেয়ারটির নাম নেওয়ার মূল কারণ হচ্ছে তার বর্তমান ফর্ম। তিনি কিন্তু ওডিআইয়ের প্রথম ম্যাচেই, যেটা ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের সিরিজ হচ্ছে, সেই সিরিজেই প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স করেন। আর তাছাড়াও তার উচ্চতাও যথেষ্ট বেশি রয়েছে, আর তিনি কিন্তু যথেষ্ট ভালো মানেরই বোলার আর ভালো বোলিংও করেন। তো তাকেও কলকাতা টার্গেট করতে পারে। তো বন্ধুরা, এই প্লেয়ারটি কিন্তু আগেও অনেকগুলো টিমেই খেলেছে, দিল্লি, ব্যাঙ্গালোর, পাঞ্জাব। সেখানে কিন্তু তার পারফরমেন্স অতটা ভালো দেখা যায়নি, আর তিনি অতটা সুযোগও পাননি। তাছাড়াও বড় কথা হচ্ছে, নিউজিল্যান্ডের হয়ে তিনি যতবারই ইন্ডিয়াতে খেলেছেন ততবারই কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছেন, এবং ইন্ডিয়ার বিরুদ্ধেও কিন্তু যথেষ্ট ভালোই তিনি বোলিং করেন। আর তাছাড়াও পরবর্তী যে কটা ম্যাচ রয়েছে ইন্ডিয়ার সাথে নিউজিল্যান্ডের, সেই ম্যাচগুলোতে তিনি কেমন পারফরমেন্স করেন সেটাই কিন্তু দেখার বিষয় থাকবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটুকুই।